আমি কমলিকা দি আজ দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের ভূগোলের প্র্যাকটিক্যাল থেকে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এই অধ্যায় থেকে যেই বিষয়টি সম্পর্কে জানব সেটি হলো পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই যে পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপন বলতে ঠিক কী বোঝায়। এখানে দেখো রয়েছে, আমি পরপর বলছি, তোমরা বোঝবার চেষ্টা করো। পরিসংখ্যা বিভাজনকে বিভিন্ন চিত্রের মাধ্যমেও উপস্থাপন করা যায়। আমরা এর আগে জেনেছি যে পরিসংখ্যা বিভাজন কী ভাবে করা যায়, একটি পরিসংখ্যাকে কী ভাবে শ্রেণী বিভাজন করা হয়ে থাকে। এই পরিসংখ্যা বিভাজনকে বিভিন্ন চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। চিত্রের মাধ্যমে উপস্থাপনা যখন করা হবে তখন বিষয়টিকে কিন্তু আরও সহজে বোঝা যাবে এবং চটজলদি উপসংহারে আসা যায়, অর্থাৎ সেই বিষয় সম্পর্কে আমরা খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্তে আসতে পারবো ছবির মাধ্যমে। পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনা করার নানান ধরনের পদ্ধতি রয়েছে, যেমন স্তম্ভচিত্র, আয়তলেখ বা হিস্টোগ্রাম, ধাপচিত্র, স্টেপ ডায়াগ্রাম, পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, ওজাইভ, পরিসংখ্যা বক্ররেখা, ফ্রিকোয়েন্সি কার্ভ ইত্যাদি বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে আয়তলেখ বা হিস্টোগ্রাম, পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন এবং ওজাইভ সম্পর্কেই আমরা জেনে নেব। আজকের এই ভিডিওতে আমরা জানব আয়তলেখ বা হিস্টোগ্রাম এবং পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন সম্পর্কে। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই আয়তলেখ বা হিস্টোগ্রাম এর সংজ্ঞা ঠিক কী। দেখো, এখানে লৈখিকভাবে পরিসংখ্যা বিভাজন উপস্থাপনের সবথেকে সহজ ও সঠিক পদ্ধতি হল আয়তলেখ বা হিস্টোগ্রাম। তাহলে আয়তলেখর সংজ্ঞা চলো প্রথমে আমরা জেনে নিই। ডেফিনিশন: একটি অনুভূমিক সরলরেখার উপর আঁকা পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমানুপাতিক তাকে আয়তলেখ বা হিস্টোগ্রাম বলা হবে। তাহলে একটি অনুভূমিক সরলরেখা থাকবে, সেই অনুভূমিক সরলরেখার ওপর পরস্পর একগুচ্ছ সংলগ্ন আয়তক্ষেত্র, পাশাপাশি একগুচ্ছ সংলগ্ন যাদের মধ্যে কোনো ফাঁক বা গ্যাপ থাকবে না, সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র যাদের প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর, অর্থাৎ যেই নির্দিষ্ট শ্রেণীর সাপেক্ষে এক একটি আয়তক্ষেত্র আঁকা হবে, সেই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল সেই নির্দিষ্ট শ্রেণীর যেই পরিসংখ্যা থাকবে সেই পরিসংখ্যার সাপেক্ষেই সেই আয়তক্ষেত্র আঁকা হবে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে আয়তক্ষেত্রটির প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে কি হবে? সমানুপাতিক। তাকেই বলা হয় আয়তলেখ বা ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম। তাহলে চলো আমরা জেনে নিই এই আয়তলেখর কি বৈশিষ্ট্য। এই আয়তলেখ শ্রেণী সীমানা, আয়তলেখর ক্ষেত্রে শ্রেণী সীমানা অনুভূমিক রেখায় নির্দিষ্ট স্কেলে দেখানো হয়। প্রতিটি শ্রেণীর পরিসংখ্যা উলম্বভাবে নির্দিষ্ট স্কেলে দেখানো হয়। দুটি আয়তলেখ এর মধ্যে ফাঁক থাকে না। আয়তলেখের উলম্ব দৈর্ঘ্য পরিসংখ্যার সমানুপাতিক এবং অনুভূমিক দৈর্ঘ্য শ্রেণী প্রসারের সমানুপাতিক। আয়তলেখগুলির মোট ক্ষেত্রফল পরিসংখ্যা বিভাজনের মোট পরিসংখ্যাকে প্রকাশ করে। এই প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা এর পরবর্তীতে উদাহরণের সাহায্যে ছবির মাধ্যমে বুঝে নিতে চেষ্টা করব। এবার দেখো, এখানে আছে, তোমরা একাদশ শ্রেণীতে স্তম্ভচিত্র করেছিলে। এই আয়তলেখ আর এই স্তম্ভচিত্রের মধ্যে কি পার্থক্য? আয়তলেখ
অবিচ্ছিন্ন শ্রেণীবদ্ধ রাশিতথ্য উপস্থাপনা করার পদ্ধতি। অন্যদিকে স্তম্ভচিত্রের ক্ষেত্রে বিচ্ছিন্ন অশ্রেণীবদ্ধ রাশিতথ্যকে উপস্থাপন করা হয়ে থাকে। আয়তলেখের ক্ষেত্রে অনেকগুলি পরিসংখ্যা একসাথে দেখানো যায়। স্তম্ভচিত্রের ক্ষেত্রে জটিল ও যৌগিক প্রক্রিয়ায় একাধিক তথ্যকে দেখানো সম্ভব। আয়তলেখের ক্ষেত্রে পরিসংখ্যা বন্টন উপস্থাপনে এই পদ্ধতি ব্যবহার করা হয়। স্তম্ভচিত্রের ক্ষেত্রে তোমরা জানো, তোমরা করেছো, স্থান এবং সময় ভিত্তিক উৎপাদন উপস্থাপনে এটি ব্যবহৃত হয়। স্তম্ভগুলির মাঝে আয়তলেখের ক্ষেত্রে যে স্তম্ভগুলি অঙ্কন করা হবে তাদের মাঝে কোনো ফাঁক থাকে না, কিন্তু স্তম্ভচিত্রের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দুটো স্তম্ভের মধ্যে নির্দিষ্ট দূরত্বে সমব্যবধানে নির্দিষ্ট দূরত্বে ফাঁক থাকে। তাহলে আমরা জেনে নিলাম যে আয়তলেখ কি। এবার চলো এই আয়তলেখকে কিভাবে লৈখিকভাবে উপস্থাপনা করা যায় তা আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো, এখানে আয়তলেখ বা হিস্টোগ্রাম অঙ্কনের জন্য একটি প্রশ্ন রয়েছে। কোনো একটি বিদ্যালয়ে 50 জন ছাত্রছাত্রী ভূগোল বিষয়ে যে নম্বর পেয়েছে তার ভিত্তিতে একটি আয়তলেখ অঙ্কন করো। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের কাছে যেই পরিসংখ্যা আমরা যেই তথ্যগুলো পেয়েছি, দেখো, ভূগোলে প্রাপ্ত নম্বর। এখানে একটি শ্রেণীবদ্ধ তথ্য দেওয়া রয়েছে। 41 থেকে 50 নম্বর, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এগুলো সব হলো মার্কস। এই মার্কসগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই মার্কসগুলোর মধ্যে এবার ছাত্রছাত্রীর সংখ্যা, অর্থাৎ ধরো 41 থেকে 50 নম্বর পেয়েছে 5 জন, 51 থেকে 60 এই শ্রেণীর মধ্যে পেয়েছে 9 জন, 61 থেকে 70 এই শ্রেণীর নম্বর পেয়েছে 11 জন, 71 থেকে 80 এই শ্রেণীর নম্বর পেয়েছে 19 জন, আর 81 থেকে 90 এই শ্রেণীর নম্বর পেয়েছে 6 জন। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এবার এর ভিত্তিতে প্রথমেই আমাদের যেই কাজটি করতে হবে সেটি হলো এই প্রশ্ন থেকে, যেই প্রদত্ত যেই প্রশ্ন, তার থেকে প্রথমেই আমাদের সমাধান সারণী তৈরি করে নিতে হবে। দেখো, এই যে এখানে লেখা আছে সমাধান সারণী। আয়তলেখ অঙ্কনের জন্য যা যা আমাদের প্রয়োজন হবে সেটি হলো, প্রথমে আমাদের যেটি দেওয়া রয়েছে, এর আগে তোমাদের আমি আলোচনা করা হয়েছিল, এর আগে তোমরা জেনেছো যে শ্রেণী সীমা কি আর শ্রেণী সীমানা কি। তাহলে এই ক্ষেত্রে শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। এই শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানা বের করার যে পদ্ধতি রয়েছে সেটি হলো, নিম্ন শ্রেণীসীমা থেকে 0.5 মাইনাস এবং ঊর্ধ্ব শ্রেণীর সীমার সঙ্গে 0.5 প্লাস। এইভাবে করে করে প্রত্যেকটি শ্রেণীর ক্ষেত্রে একই পদ্ধতি প্রয়োগ করে আমরা শ্রেণী সীমানা নির্ধারণ করব। যেমন এই ক্ষেত্রে 41 হচ্ছে আমাদের নিম্ন শ্রেণী সীমানা, তো এর থেকে 0.5 মাইনাস করে আমাদের হলো 40.5, আর 50 হচ্ছে ঊর্ধ্বসীমা, এর সঙ্গে 0.5 প্লাস করে হলো 50.5। তাহলে এভাবে 40.5 থেকে 50.5, এই ক্ষেত্রে 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5 এবং 80.5 থেকে 90.5। এইভাবে আমরা শ্রেণী সীমানা নির্ধারণ করলাম। শ্রেণী সীমানা নির্ধারণ করার পর নেক্সট আমরা লিখলাম শ্রেণী ব্যবধান। শ্রেণীর মধ্যে কত ব্যবধান আছে আমরা দেখলাম, 10 করে আমাদের শ্রেণী ব্যবধান রয়েছে। নেক্সট, শ্রেণী ব্যবধানকে আমরা স্কেলে কিভাবে দেখাবো। এই যে শ্রেণী ব্যবধান, এই 10 10 করে যে শ্রেণী ব্যবধান, তা আমরা আমাদের যে
গ্রাফ কাগজ থাকবে, যেই কাগজে আমরা অঙ্কন করব গ্রাফ পেপার, সেখানে কিন্তু আমরা 1 সেমি করে প্রত্যেকটি শ্রেণীকে দেখাবো। আর এখানে রয়েছে পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। এই পরিসংখ্যা বিষয়েও আমরা কিন্তু এর আগে জেনেছি, আজকে আর আমি বলছি না। তাহলে আমরা বুঝতেই পারলাম যে 5 জন 41 থেকে 50 নম্বরের মধ্যে পেয়েছে 5 জন। এই কারণেই এই 5, 9, 11, 19, 6 এই প্রত্যেকটি হলো আমাদের অঙ্কের পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। অর্থাৎ পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কোনগুলো? ছাত্রছাত্রীর সংখ্যাই হলো আমাদের পরিসংখ্যা। এবার নেক্সট হলো পরিসংখ্যা। এই ক্ষেত্রে একটি কথা, যেমন এর আগেও তোমরা করেছো যে এখানে যদিও ছোট ছোট সংখ্যা রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে 19, সবচেয়ে কম রয়েছে এই ক্ষেত্রে 5। এই হাইয়েস্ট আর লোয়েস্ট দেখে আমরা কিন্তু একটি নির্দিষ্ট স্কেল অনেক সময় অঙ্কনের সুবিধার্থে, যেহেতু গ্রাফ কাগজে আমাদেরকে ছবিটি অঙ্কন করতে হবে, এর সুবিধার জন্য আমরা একটু ছোট করে উপস্থাপনা করার জন্য বড় বড় সংখ্যাকে সুনির্দিষ্ট বা সুইটেবল স্কেল ধরে ছোট করে নিতে পারি। যেমন এই ক্ষেত্রে আমি যেই স্কেলটি এখানে করেছি, দেখো 1 সেমিতে 2 পরিসংখ্যা, 2 পরিসংখ্যা করে আমরা ধরে ভার্টিক্যাল স্কেল বা উলম্ব স্কেলটি দেখাবো। ছবি দেখলেই তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। যেমন এই ক্ষেত্রে তাহলে এই পরিসংখ্যাগুলোর প্রত্যেকটিকে 2 দিয়ে ভাগ করে আমরা এখানে প্রকাশ করেছি। 2.5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার, 9.5 আর 3 সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল আমাদের সমাধান সারণী। নেক্সট চলো আমরা দেখে নিই যে আমরা কিভাবে অঙ্কন করব। আয়তলেখর ক্ষেত্রে দেখো, প্রথমেই আয়তলেখর যে অঙ্কন পদ্ধতি আছে, সেই অঙ্কন পদ্ধতি অনুসারে প্রথমে গ্রাফ কাগজের মাঝখান থেকে একটু নিচের দিকে করে একটি অনুভূমিক রেখা প্রথমে আমাদেরকে এঁকে নিতে হবে। একটি অনুভূমিক রেখা, এটি হলো এক্স অক্ষ, ভালো করে বুঝে নিও। নেক্সট আমাদের দ্বিতীয় ধাপ হলো গ্রাফ কাগজের বাদিক থেকে 4-5 সেমি ছেড়ে, অর্থাৎ এই গ্রাফ কাগজের কিছুটা এই সাইডটা আমরা ছেড়ে রাখবো, এই সাইডটা কিছুটা ছেড়ে দিয়ে এক্স অক্ষের ওপর একটি উলম্ব রেখা আঁকতে হবে, সেটি হলো ওয়াই অক্ষ। তৃতীয় ধাপ হলো এক্স অক্ষ বরাবর স্কেল ধরে সম দূরত্বে শ্রেণী সীমানাগুলো নির্দিষ্ট করব এবং তাদের মান উল্লেখ করব। যেমন এই ক্ষেত্রে দেখো, শ্রেণী সীমানা আমাদের ছিল 40.5 থেকে 50.5, 50.5 থেকে 60.5, 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5। এভাবে আমরা কিন্তু শ্রেণী সীমানাগুলো 1 সেমি, কারণ আমরা ধরেছি এর আগেই সমাধান সারণীতে তোমাদের দেখালাম যে আমরা 10 শ্রেণী ব্যবধান ধরেছি গ্রাফ কাগজের 1 সেমি করে। এই যে 1 সেমি, এভাবে আমরা 1 সেমি করে 10 করে শ্রেণী ব্যবধান আলাদা আলাদা করে নির্দিষ্ট করলাম এবং সেগুলো লিখলাম। লেখার পরবর্তী আমাদের পদক্ষেপ হলো ওয়াই অক্ষ বরাবর স্কেল ধরে সম দূরত্বে শ্রেণীর পরিসংখ্যা অনুযায়ী স্থান নির্দিষ্ট করব এবং মান লিখব। সেটা কীরকম দেখো, এখানে আমরা যেই স্কেল ধরেছি, স্কেল আমরা কত ধরেছিলাম? 1 সেমিতে 2 পরিসংখ্যা। এই জন্য এই ক্ষেত্রে দেখো, এই যে 1 সেমিতে 1 সেমি, আবার পরবর্তী 1 সেমি, এই 1 সেমিতে আমরা কত ধরলাম? বেস লাইনে ধরলাম 0, তার পরবর্তী 1 সেমিতে ধরলাম 2। যেহেতু 1 সেমিতে আমরা 2 পরিসংখ্যা ধরেছি, এবার নেক্সট আরও 1 সেমি গিয়ে আবার লিখলাম, আরও 2 বাড়িয়ে দিলাম, লিখলাম 4, আবার পরবর্তী 2 সেমিতে লিখলাম 6, 8। এভাবে আমাদের হায়েস্ট যত পরিসংখ্যা আমাদের হয়েছে, এই যে সমাধান সারণী থেকেই সেটা আমরা বুঝতে পারবো,
চলো একবার দেখে নিই। আমাদের হায়েস্ট হয়েছে সবচেয়ে 19-এর ক্ষেত্রে 9.5। তাহলে আমরা এর জন্য মোটামুটি এখানে আমরা 1 সেমি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সেন্টিমিটার। যেহেতু 9.5 আমাদের হায়েস্ট আছে, এই কারণে আমরা গ্রাফ কাগজে 10 সেন্টিমিটার পর্যন্ত মান নিয়ে নেব উলম্ব দিকে। এবং যেহেতু স্কেল আমরা 2 করে ধরেছি, তাই আমরা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 এভাবে আমরা লিখে যাব। আর এই ক্ষেত্রে এর পাশে আমাদের উল্লেখ করতে হবে এগুলো কি ইন্ডিকেট করছে। এগুলো ইন্ডিকেট করছে হচ্ছে এগুলো পরিসংখ্যা এবং সেগুলো কি ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এবার আমাদেরকে নেক্সট যেই কাজটি করতে হবে সেটি হলো স্কেল অনুযায়ী এক্স অক্ষের উপর পরিসংখ্যার মান অনুযায়ী, পরিসংখ্যার যেই মানগুলো আমরা 2 দিয়ে ভাগ করে যেই মানগুলো আমরা সেন্টিমিটারে কনভার্ট করে সমাধান সারণীতে লিখেছি, সেই মানগুলোকে আয়তলেখ, সেই মান অনুযায়ী আয়তলেখগুলি পরপর এঁকে যেতে হবে। এই আয়তলেখগুলি এই ক্ষেত্রে এমনভাবে আঁকবো যাতে দুটো আয়তলেখের মধ্যে কোনো ফাঁক বা গ্যাপ না থাকে। এবার দেখো তাহলে কি করলাম। প্রথম আমাদের যেটি রয়েছে সেটি কত? 2.5 সেন্টিমিটার। তাহলে এই 2.5 সেন্টিমিটার, নেক্সটটা রয়েছে আমাদের 4.5 সেন্টিমিটার, 5.5। তাহলে প্রথমে আমরা 2.5 আঁকলাম, 1 সেমি, 2 সেমি, আরও 0.5। ভালো করে বুঝে নিও, 1 সেমি, 2 সেমি, আরও 0.5। তাহলে আবার পরেরটা ছিল 4.5। তাহলে 1 সেমি, 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 0.5, 4.5। তারপরটা ছিল 5.5, 1, 2, 3, 4, 5, 5.5। এভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটি 1 সেমি করে আমরা 9.5ও এঁকে নিলাম আর 3 সেন্টিমিটারও এঁকে নিয়েছি। এই যে আমরা এঁকে নিয়েছি 9.5 আর এঁকে নিলাম 3 সেন্টিমিটার। এভাবে তাহলে আমরা তারপরে সংলগ্ন, অর্থাৎ এই ক্ষেত্রে দেখো দুটি স্তম্ভের মধ্যে একটি বাহু সাধারণ বাহু, এই বাহুর থেকেই, প্রথম স্তম্ভের বাহুর থেকেই আমাদের পরবর্তী স্তম্ভের মান নিতে হবে, তারপরে এটাকে বাড়িয়ে দিয়ে যোগ করে দিতে হবে। আর ছোট থাকলে পূর্ববর্তী স্তম্ভের থেকে যদি পরবর্তী স্তম্ভের মান কম হয়, সেই ক্ষেত্রে এখানে আমরা পেয়েই যাচ্ছি কত মান, শুধু দাগ টেনে স্তম্ভটিকে সম্পূর্ণ করতে হবে। আর এই ক্ষেত্রে যদি পরবর্তী স্তম্ভের মান বেশি আসে, তাহলে এক্ষেত্রে এক্সট্রা যে দাগটি সেটি টেনে বাড়িয়ে দিয়ে যোগ করে দিয়ে স্তম্ভটি সম্পূর্ণ করতে হবে। এইভাবে আমরা এঁকে নিলাম হিস্টোগ্রাম বা আয়তলেখ। ওপরে হেডিং লিখতে হবে আয়তলেখ ভূগোলের নম্বর, কিসের নম্বর সেটা কিন্তু হেডিংয়ে লিখতে হবে। তাহলে নিচে উল্লেখ করতে হবে শ্রেণী সীমানা, আর এই ক্ষেত্রে স্কেল উল্লেখ করতে হবে। দেখো অবশ্যই স্কেল উল্লেখ করতে হবে। উল্লম্ব স্কেল বা ভার্টিক্যাল স্কেল 1 সেমিতে আমরা ধরেছি 2টি ছাত্র বা 2জন ছাত্র, আর অনুভূমিক স্কেল বা হরাইজন্টাল স্কেল আমরা ধরেছি 1 সেমিতে 10 শ্রেণী ব্যবধান। তাহলে এইভাবে আমরা এঁকে নেব হিস্টোগ্রাম। পরবর্তী ভিডিওতে আবার ফ্রিকোয়েন্সি পলিগন বা পরিসংখ্যা বহুভুজ কেমন করে আঁকবো সেই বিষয়ে আবার আমরা জানবো।